আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের ৩ নম্বর পর্বে। গত ২ পর্বে আমরা মূলত পুরো পর্যায় সারণী সেটাতে যে মৌলগুলো ৪টা ব্লকে ভাগ করা হয়েছে এবং সেগুলোর সম্পর্কিত একটা প্রাথমিক কথাবার্তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথাবার্তা বা বেসিকটা শিখে ফেলেছি। এই পর্ব থেকে আমরা প্রত্যেকটা ব্লক ধরে ধরে আলাদা আলাদা মৌল সম্পর্কে জানবো। সো আমরা প্রথমে যে ব্লকটা নিচ্ছি সেটা হচ্ছে এস ব্লক। আজকের পর্ব পুরোটাই থাকবে এস ব্লক মৌলের উপরে। সো আমরা জানি মানে গত পর্বগুলো থেকে বা এমনিতেও আমরা শিখেছি যে আমাদের এই যে পর্যায় সারণীতে এখানে ১ নম্বর গ্রুপ, ২ নম্বর গ্রুপ এবং হিলিয়াম, এই মোট ১৪টা মৌল হচ্ছে আমাদের এস ব্লক মৌল। কেননা এদের সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এস ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখা যায় NS1 হয় অথবা NS2 হয়। যখন NS1 হয় তখন সেটা ১ নম্বর গ্রুপ এবং NS2 হলে সেটা ২ নম্বর গ্রুপ, যেখানে N এর মান ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ হতে পারে, যে কোনোটা হতে পারে, ১ থেকে ৭-এর মধ্যে যে কোনোটা হতে পারে। এই মোট ১৪টা মৌল আমাদের রয়েছে। তো এই কথাটাই আমাদের শুরুতে বলেছে যে ১ এবং ২ নম্বর গ্রুপ ছাড়াও ১৮ নম্বর গ্রুপের হিলিয়ামকে নিয়ে মোট ১৪টা মৌল সহকারে আমরা হচ্ছে এস ব্লক মৌল কাউন্ট করি। যেখানে আমাদের প্রথম যে ১ নম্বর গ্রুপটা, ১ এবং ২ নম্বর গ্রুপ উভয় কিন্তু ধাতু, কিন্তু ১ নম্বর গ্রুপটা হচ্ছে আমাদের ক্ষার ধাতু আর ২ নম্বর গ্রুপটা হচ্ছে আমাদের মৃৎ ক্ষার ধাতু। যেকোনো একটা মৌল, রাসায়নিক পদার্থ, যৌগ যেটাই হোক না কেন সেটা ক্ষার কেন, সেগুলোর কিছু ব্যাখ্যা আছে যে এই বৈশিষ্ট্য ফলো করলে তারা হচ্ছে ক্ষার হয়। তো এরা উভয়েই সেই ক্ষার হওয়ার ওই সকল বৈশিষ্ট্য ফলো করে। আমরা একটু পরে অনেকগুলো বৈশিষ্ট্য দেখবো আসলে, কারণ এরা যতগুলো বিক্রিয়া দিবে সকল ক্ষারধর্মী বৈশিষ্ট্যের বিক্রিয়াই এরা দিবে। তো সেই প্রত্যেকটাই আসলে ওদের ক্ষার বৈশিষ্ট্যের ব্যাখ্যা দেয়। কিন্তু এর মধ্যে ২ নম্বর গ্রুপ যারা, ওরা মৃৎ ক্ষার ধাতু, কারণ ওরা মাটিতে পাওয়া যায়। খুবই ইজি। আমরা শুরুতেই যে কাজটা করব সেটা হচ্ছে এই গ্রুপের মৌলগুলো একটু মুখস্থ করে ফেলবো। কিভাবে? আমি যেটা করে মুখস্থ করেছিলাম, হাই লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। এটা হচ্ছে ১ নম্বর গ্রুপ, হাইড্রোজেন, লিথিয়াম। না মানে হচ্ছে না, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং হচ্ছে ফ্রান্সিয়াম। এবার এটা হচ্ছে আমার ১ নম্বর গ্রুপ গেল। আমাদের ২ নম্বর গ্রুপের ক্ষেত্রে আমরা পড়েছিলাম, মানে আমি পড়েছিলাম বিরি আনি মোগলাই, মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো। তোমরা যদি একটু খেয়াল করো, এই যে আমাদের পর্যায় সারণীতে আমরা একটু আগে যেরকম পড়লাম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, একইভাবে বিরানি মোগলাই মানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, কাবাব মানে ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম বাটিতে রাখো। সো আমরা একটু লিখি, বিরানি, বেরিলিয়াম, মোগলাই, ম্যাগনেসিয়াম, কাবাব, ক্যালসিয়াম সরিয়ে স্ট্রনসিয়াম বাটিতে বেরিয়াম রাখো, রেডিয়াম। খেয়াল করবা বেরিলিয়াম বি আর বেরিয়াম বি এ। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল করো সবাই। আচ্ছা, তো এইটা যখন তুমি পড়ে ফেলছো তুমি অটোমেটিক্যালি একটা জিনিস জানো, সেটা হচ্ছে আসলে হাইড্রোজেন ১ নম্বর পর্যায়, এটা ২, এটা ৩, ৪, ৫, ৬, ৭ নম্বর এভাবে আছে। এবং এইটার ক্ষেত্রে যেহেতু ২ নম্বর গ্রুপ শুরুই হয় হচ্ছে ২ নম্বর পর্যায় থেকে, সো অবশ্যই কিন্তু ২, ৩, ৪, ৫, ৬ আর সাথে আসবে হচ্ছে আমাদের হিলিয়াম। তো অবশ্যই সবাই এটা পড়ে ফেলবে। এটা সব জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন কোশ্চিন আসতে পারে। তোমরা যখন অলরেডি এটা পড়ে ফেলেছো, বিরানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, ও আচ্ছা, বা মানে হচ্ছে আমাদের বেরিয়াম, বেরিয়াম হচ্ছে ৬ আছে, এমনিতেই পারবা। একটু খেয়াল করো যে ২ নম্বর গ্রুপটার পর্যায় শুরু হয় আসলে ২ থেকে, ২ থেকে শুরু হয়, ১ থেকে শুরু হয়, শেষ। ডান।
এইবার আমরা চলে আসি যে আমাদের কি বলতে চাচ্ছে। ক্ষার ধাতু এবং মৃৎক্ষার ধাতুর নামগুলো বললো এবং ক্ষার ধাতুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS1 এবং মৃৎক্ষার ধাতুর ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2। এবং এরা ক্ষার কারণ এরা পানির সাথে বিক্রিয়া করলে এইরকম একটা জিনিস দিচ্ছে, একটা হাইড্রক্সাইড দিচ্ছে, যেটা আসলে ক্ষারের বৈশিষ্ট্য। আমরা জানি যে কোনো অ্যাসিড মানে এইচ, হাইড্রোজেন যোগ থাকে, আর যে কোনো ক্ষার মানে আসলে OH হাইড্রক্সিল গ্রুপ বা হাইড্রক্সাইড যোগ থাকে। তো যেহেতু ওরা পানির সাথে বিক্রিয়া করে হাইড্রক্সাইড দিচ্ছে বা হাইড্রক্সিল মূলকের সাথে ওরা যোগ হচ্ছে, এই কারণেই ওরা কিন্তু ক্ষার ধাতু। সেম ঘটনাটা তুমি যদি পরের গুলাতে যাও, পরের গুলাতেও তুমি একই ঘটনা দেখবা। পার্থক্যটা কোথায়? যখন তুমি একটা সোডিয়াম লিখতেছো তখন সোডিয়াম OH এভাবে লিখে ফেলতে পারছো, কিন্তু যখন তুমি একটা ম্যাগনেসিয়াম লিখতেছো তখন তোমাকে এইভাবে লিখতে হচ্ছে। কেন? কারণ এই যে হাইড্রক্সিলের যোজনী 1 এখানে বসছে, সোডিয়ামের যোজনী 1 এটা এখানে বসছে, তো 1 1 কেটে গেছে। আর এখানে ম্যাগনেসিয়ামের যোজনী 2 এখানে বসছে, হাইড্রক্সিলের যোজনী 1 এখানে বসছে, তো কাটাকাটি হয় নাই। এই জন্য গ্রুপ 2 এর ক্ষেত্রে হাইড্রক্সিলের পাশে ব্র্যাকেট ক্লোজ করে এভাবে 2 2 লেখা লাগে, যেটা 1 এর ক্ষেত্রে লেখা লাগে না। কিন্তু একটা রোধের বৈশিষ্ট্য, রাসায়নিক বৈশিষ্ট্য। আচ্ছা, যে কোনো ব্লকের মোলের রাসায়নিক এবং ভৌত বৈশিষ্ট্যের পার্থক্য কি? সহজ কথা, যেই বৈশিষ্ট্য আমি রাসায়নিক বিক্রিয়া দিয়ে দেখাইতে পারবো সেটা রাসায়নিক বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্য আমি শুধুমাত্র ভৌত ধর্মের উপরে ভিত্তি করে দেখাবো, মানে এমনি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বা আধ্যাত্মিক লেভেলের কথাবার্তা বলবো, সেটা হচ্ছে ভৌত বৈশিষ্ট্য, মানে যেটাকে আমি রাসায়নিক বিক্রিয়া দিয়ে দেখাতে পারবো না। আচ্ছা, এইবার আমি চলে যাই যে আমাদের এস ব্লক মোলের সাধারণ যে সকল ধর্মাবলী আছে আমরা একটা একটা করে এখন পড়তে থাকবো। তো শুরুতে বলতেছে এস ব্লকের ধাতব মৌলসমূহ নিম্ন গলনাঙ্ক ও নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট। আমরা যদি 4টা ব্লকের কথা চিন্তা করি SP, D, F, আমরা দেখব যে এস ব্লকের মৌলগুলোর গলনাঙ্ক হচ্ছে সব থেকে বা স্ফুটনাঙ্ক সব থেকে কম, এবং গ্রুপ 1 এর সর্বোচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু হচ্ছে লিথিয়াম, এর গলনাঙ্ক এত, এবং সিজিয়ামের গলনাঙ্ক হচ্ছে এত। অপরদিকে বেরিলিয়ামের হচ্ছে এত এবং হচ্ছে রেডিয়ামের এত। আচ্ছা, আমরা যখন মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম পড়ব, এটা আমাদের শেখার দরকার নাই, আমরা এমনিতেই জেনে যাব একটা গ্রুপে আমরা যত উপর থেকে নিচে নামি আমাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত কমতে থাকে। কেন? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বলতে আসলে আমরা কি বুঝাই? আমরা বুঝাই যে একটা জিনিসকে কত সহজে ভাঙা যায়। তো আমি যদি চিন্তা করি এই পর্যায় সারণীতে কত সহজে লিথিয়ামকে ভাঙা যায় আর কত সহজে ফ্রান্সিয়াম বা সিজিয়ামকে ভাঙা যায়, আমি দেখব লিথিয়ামের থেকে আমি খুব ইজিলি সিজিয়ামকে ভাঙতে চাচ্ছি। কেন? কারণ সিজিয়ামের যে হচ্ছে নিউক্লিয়াসটা বা নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনগুলা, ওর যে সংসারের সঙ্গী, সংসারের বন্ধন যে ইলেকট্রনের সাথে, তার থেকে এত দূরত্বে অবস্থান করছে যে এই প্রোটন এইখানে থেকে এতগুলো পর্যায় পার হয়ে বা এতগুলো শক্তি স্তর পার হয়ে, 6টা শক্তি স্তর পার হয়ে শেষের শক্তি স্তরের ইলেকট্রনকে আটকে ধরার মতো ক্ষমতা এই সিজিয়ামের নাই। কিন্তু লিথিয়ামের কথা চিন্তা করো, ছোট্ট সংসার, সাজানো গোছানো সংসার, কিন্তু সিজিয়ামের এত বড় সংসার হওয়ার কারণে এই কেন্দ্রবিন্দুর যে এই কেন্দ্রবিন্দু কিন্তু বাহিরের সবাইকে সমানভাবে কন্ট্রোল করতে পারে না। বাবা মায়ের বেশি বাচ্চা কাচ্চা হইলে সবাইকে কন্ট্রোল করা কঠিন, কিন্তু একটা বাচ্চা হলে তাকে কন্ট্রোল করা অনেক ইজি, তাই না? আবার ছোট্ট ফ্যামিলি হলে জিনিসটা মেনটেন করা সহজ, ফ্যামিলি বড় হলে মেনটেন করা কঠিন, অনেকগুলো বউ হলে মেনটেন করা কঠিন, একটা দুইটা বউ মেনটেন করা সহজ। সো এই সিম্পল রুলসটা প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রেই অ্যাপ্লাই হয়, যে উপর থেকে নিচে নামলে পর্যায় সংখ্যা এত বেশি বাড়ে যে কেন্দ্রের যে প্রোটনগুলো আছে সেগুলো আসলে ইলেকট্রনকে যে আটকায় রাখবে সেই ক্ষমতাটা সে পায় না। এই জন্য উপর থেকে নিচে নামলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অটোমেটিকলি কমতে থাকে। এবার যদি তুমি চিন্তা করো একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়, তুমি এখানে চিন্তা করো যে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম, এদের দুজনের মধ্যে আসলে কার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি? তুমি, আমরা বলেছি যে গ্রুপ 1 এবং 2 এর বাকি সবার থেকে হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। কেন? কারণ এরা, প্রথম কথা একটা সহজ ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে এরা ধাতু,
এরা এরা হচ্ছে খুব নরম, এদের ইভেন হচ্ছে সোডিয়ামকে ছুরি দিয়ে কাটা পর্যন্ত যায়। সো এরা ইজিলি এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে কম হয়। বাট পরবর্তীতে আমরা যখন ব্যাখ্যাতে যাই তখন দেখা যায় যে আমাদের কিন্তু পর্যায় সংখ্যা সেম থাকে। অর্থাৎ এরও পর্যায় সংখ্যা ৩, এরও পর্যায় সংখ্যা ৩, এরও পর্যায় সংখ্যা ৩, এরও পর্যায় সংখ্যা ৩। কিন্তু বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বাড়ে, তার মানে ইলেকট্রনও কিন্তু বাড়ে। যেহেতু আমাদের পারমাণবিক সংখ্যা বাড়তেছে, ইলেকট্রন বাড়তেছে, অনেক প্রোটন অনেক ইলেকট্রন একেবারে মানে এরকম আটকায় রাখে। এবং তোমরা জানো বাম থেকে ডানে গেলে কিন্তু আকারও ছোট হয়ে যায়। তো এই যে বাম থেকে ডানে গেলে যে আকার ছোট হয়ে যাচ্ছে, সংকীর্ণ অবস্থায় চলে যাচ্ছে, ওদেরকে ভাঙা কিন্তু কঠিন। কিন্তু এই যে এখানে যেরকম অনেক বড় আকার ছিল, আমরা বুঝতেছি যত বড় আকার তত লুজ বন্ধন, তো লুজ বন্ধনের কারণে ইজিলি ভাঙা যায়। ঠিক একইভাবে বাম থেকে ডানে গেলে আকার যে এত ছোট হয়ে যায় এবং এত বেশি প্রোটন এত বেশি ইলেকট্রনকে আকৃষ্ট করে রাখে, সেই কারণে আসলে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আমাদের হচ্ছে বাড়তে থাকে। যেরকম এইটার হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আমার হচ্ছে কম। আচ্ছা, এইবার আমরা চলে যাই যে আমরা এটা বুঝে গেলাম, এটা আমাদের এখন আসি যে এই যে কত ডিগ্রি সেলসিয়াস এটা মুখস্থ করা লাগবে। অনেক সময় মেডিকেল ভর্তি পরীক্ষায় দুষ্টুমি করে এই সব সংখ্যাগুলো দেয়, আদারওয়াইজ এইটা মুখস্থ করা লাগবে না যে কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কত, কারণ এটা টোটালি একটা মুখস্থ বিদ্যা, এটার কোনো বাস্তব প্রয়োগ নাই। তো এস ব্লকের মৌলসমূহের মধ্যে নরম ও নমনীয় ধাতু হচ্ছে সোডিয়ামকে ছুরি দিয়ে কাটা যায়, এবং এই কোশ্চিনটা অনেকবার অনেক অ্যাডমিশন পরীক্ষায় আসছে, নিচের কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়, সেটা হচ্ছে সোডিয়াম। গ্রুপ 1 এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS1, সো ওরা একটা ইলেকট্রন ত্যাগ করে একযোজি। সোডিয়াম কিন্তু দুইটা ইলেকট্রন ত্যাগ করতে চায় না, সবসময় একটা ইলেকট্রন ত্যাগ করতে যায়, ঠিক, কারণ ওর বহিস্থ শক্তি স্তর একটাই থাকে। এরপরে ত্যাগ করতে গেলে ওকে সেকেন্ড লেয়ার থেকে ত্যাগ করতে হবে, সেটাও চায় না। এবং 2 নম্বর যারা মানে 2 নম্বরে যারা আছে তারা হচ্ছে দুইটা করে ইলেকট্রন হচ্ছে ত্যাগ করে, আমরা এটা জানি। একযোজি এবং দ্বিযোজি আয়ন হচ্ছে ওরা গঠন করে। গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর ক্যাটায়ন সমূহে কোনো বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন না থাকায় এদের যৌগ সমূহ বর্ণহীন, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, যেরকম এগুলো হচ্ছে বর্ণযুক্ত। আচ্ছা, এখানে আমরা কিছু কিছু টার্ম একটু একসাথে পড়ে ফেলবো। শুরুর টার্মটা হচ্ছে যেরকম বললাম যে যৌগসমূহ বর্ণহীন, এবং সাথে হচ্ছে এরা ডায়াম্যাগনেটিক বা চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। এই যে এস ব্লক মৌলের ঠিক অপোজিট ক্যারেক্টারটা আমরা ডি ব্লক মৌলের ক্ষেত্রে পাবো। এস ব্লক মৌলরা আমাদের চুম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় না, অপরদিকে দেখা যায় যে ডি ব্লকরা হচ্ছে। এবং এস ব্লকরা আমার হচ্ছে বর্ণহীন হয় বা সাদা বর্ণের হয়, কিন্তু ডি ব্লকের যৌগগুলো আমার হচ্ছে রঙিন হয়। এই ঘটনার মেইন কারণ হচ্ছে বেজোড় বা অযুগ্ম ইলেকট্রন না থাকা। এই জিনিসটা আমাকে একটু বুঝতে হবে। আমাকে বলেছে ক্যাটায়নে বেজোড় বা অযুগ্ম ইলেকট্রন না থাকা। আমি একদম র্যান্ডম একটা মৌল নিচ্ছি, সোডিয়ামকে। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 এবং হচ্ছে 3s1। আমি যখন সোডিয়াম প্লাসের কথা চিন্তা করছি, এই সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 এবং 3s বলতে কিছু নাই। এখন আমি যদি একটা পি অরবিটালের কথা চিন্তা করি, পি অরবিটালে ইলেকট্রন থাকার কথা মোট 6টা থাকতে পারে। সো আমি দেখতেছি ইজিলি ও 6টা ইলেকট্রনই রাখছে, এবং এস অরবিটালে তো দুইটাই থাকে, সো দুইটাই আছে। তুমি একইভাবে ম্যাগনেসিয়ামেরটা করে দেখতে পারো। ম্যাগনেসিয়াম কিন্তু কি করে, ম্যাগনেসিয়াম 2+, ম্যাগনেসিয়াম কিন্তু জীবনও ম্যাগনেসিয়াম শুধু প্লাস হয় না, ম্যাগনেসিয়াম 2+ হয়। তো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা দেখব যে এই 3s2 যেটা সেটা নাই, এবং আলটিমেটলি এরকমই হচ্ছে। তো কোনো বেজোড় ইলেকট্রন নাই। বেজোড় মানে, বেজোড় জিনিসটা কেমন হয় দেখতে? বেজোড় জিনিসটা হয় যখন 2p5 হয়। কেমন? যেমন যদি আমার জিনিসটা এমন হতো, তাহলে এই যে বক্সের মধ্যে একটা ইলেকট্রন থাকছে, আর একটা ইলেকট্রন কিন্তু নাই, তার মানে এটা কিন্তু একটা বেজোড় ইলেকট্রন। যেমনটা আমরা ডি ব্লকের যে কারোর ইলেকট্রন বিন্যাসে দেখব। যারা দ্বিতীয় পর্বটা পড়েছো, মানে দ্বিতীয় পর্বটা দেখেছো, ক্লাস করেছো, তারা জানো যে এই যে আমি মনে করো যদি ক্রোমিয়াম নেই, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে মানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 24, এবং খুব শর্টকাট ভাবে আমরা এটার একটা মেথড শিখেছিলাম যে 4s2 এবং হচ্ছে 3d
কত 3d হচ্ছে 4, এই যে এই 2 এখানে আর এই যে 4 হচ্ছে এখানে, কিন্তু যেহেতু 3d হচ্ছে 4 থাকতে পারে না, সো 4s1 এবং হচ্ছে 3d 5 হয়। এই যে এই ক্রোমিয়াম যখন 2+3+ গঠন করবে তখন এই ডি অরবিটালে এখন ইলেকট্রন আছে হচ্ছে 5টা, 1টা 2টো 3টা 4টা 5টা। এখান থেকে একটা ইলেকট্রন গেলেও এটা বেজোড় ইলেকট্রন, এখান থেকে 2টো ইলেকট্রন গেলেও এটা বেজোড় ইলেকট্রন, এখান থেকে 3টা ইলেকট্রন গেলেও এটা বেজোড় ইলেকট্রন। বাট অবশ্যই ইলেকট্রন আগে 4 থেকে যাইতে হবে, তাই না? বহিস্থ শক্তি স্তর থেকে যাইতে হবে। তো মনে করো আমি বহিস্থ থেকেই মানে ইলেকট্রন বের করলাম, যে 4s থেকে আমি একটা ইলেকট্রন বের করে দিলাম। এই যে 4s থেকে যখন ইলেকট্রন বের হয়ে গিয়েছে, তোমাকে একটা জিনিস বুঝতে হবে, জিনিসটা কিন্তু 3d5 আকারে আছে। 3d5 আকারে যেটা আছে সেটাও তো বেজোড়। কি যুগ্ম ইলেকট্রন আছে? নাই, এটাও বেজোড়। এবার এই 5 থেকে যদি ইলেকট্রন বের করো, মানে ক্রোমিয়াম প্লাস যদি বানাও তাও বেজোড়, ক্রোমিয়াম 2+ বানালেও বেজোড়, ক্রোমিয়াম 3+ বানালেও বেজোড়। আমার জানা দরকার নাই যে ক্রোমিয়াম আসলে কত প্লাস হয়, ক্রোমিয়াম কি 2 হয় 3 হয়, যেরকম সোডিয়াম আমি জানি যে সোডিয়াম প্লাস হয়, ম্যাগনেসিয়াম 2+ হয়। আমার জানার দরকার নাই যে ক্রোমিয়াম কত প্লাস হয়, বাট যত প্লাসই হোক বেজোড় ইলেকট্রন থাকে। বলে কনসেপ্ট ক্লিয়ার? এস ব্লকের মৌলগুলোর আয়নে, মৌলতে না, আয়নের ইলেকট্রন বিন্যাসে কোনো বেজোড় ইলেকট্রন থাকে না। অপরদিকে এদের হচ্ছে আয়নের ইলেকট্রন বিন্যাসে বেজোড় ইলেকট্রন থাকে। এই কারণে এই বেজোড় ইলেকট্রনগুলো একটা চুম্বক ক্ষেত্রকে আকৃষ্ট করতে সক্ষম। যারা চুম্বক ক্ষেত্রকে আকৃষ্ট করে, মানে তারা কি করে, চুম্বককে প্যারা দেয় বা নিজেও প্যারা খায়। আমি এভাবে মনে রাখতাম, তারা চুম্বককে আকৃষ্ট করে প্যারা দেয় বা প্যারা খায়, সেজন্য তারা হচ্ছে প্যারা ম্যাগনেটিক। ম্যাগনেটিক। কিন্তু যারা হচ্ছে চুম্বককে আকৃষ্ট করতে পারছে না, কারণ ওর তো বেজোড় ইলেকট্রন নাই, তারা হচ্ছে ডাম, ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, ম্যাগনেটিক, কাউকে আকৃষ্ট করতে পারে না। ওরা যেরকম কাউকে আকৃষ্ট করতে পারে সেজন্য ওরা প্যারাম্যাগনেটিক, এরা কাউকে আকৃষ্ট করতে পারে না সেজন্য ওরা ডায়াম্যাগনেটিক। ওকে, এরকম ঘটনা হলে পরবর্তীতে আমরা দেখব যে যারা এরকম হচ্ছে বেজোড় ইলেকট্রন তৈরি করতে পারছে তারা কি, তারা হচ্ছে রঙিন হইছে। তো রঙিন কিভাবে হয় সেটা আমরা রঙিন যৌগ গঠনের সময় শিখব, বাট যারা এরকম পারে নাই তারা রঙিন হয় নাই। ভালো কথা। কিন্তু আমরা দেখলাম যে আমাদের বইতে বলেছে যে এই যে পটাশিয়ামের যে ক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম নরমাল ক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলো বর্ণ হয় কেন? আরে গাধা, বুঝতে হবে না, এখানে ক্রোমিয়াম আছে। ক্রোমিয়াম যে ডি ব্লক, ম্যাঙ্গানিজ যে ডি ব্লক, ওরা যে ডি ব্লক মৌল, ওরা ওদের ধর্ম দিবে না? সাদার সাথে অন্য যে কোনো রং মিশাইলে অ্যাটলিস্ট সেই রংটার কালার তো হবে, তাই না? এটা খুবই অবভিয়াস ব্যাপার। তো এখানে পটাশিয়াম রং দেয় না, ঠিক আছে, বাট এখানে ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ হচ্ছে রং দিয়ে দেয়। তো বুঝাইতে চাইতেছে যদি এস ব্লক মৌলের সাথে ডি ব্লক মৌল মিশাই, যৌগ বানাই, তাহলে ওরা রং দিবে। গেল, এটা বুঝে গেছি। গ্রুপ 1 এর ধাতুসমূহের আয়নীকরণ শক্তি কম, এদের তুলনায় গ্রুপ 2 এর ধাতুসমূহের আয়নীকরণ শক্তি বেশি হয়। আমি তোমাকে একটা কথা বলি, তুমি যখন বইটা এভাবে পড়তে যাবা, তুমি তো ক্লাস করো, আমি বই দেখে কেন পড়াচ্ছি, কারণ তুমি যেন বুঝতে পারো যে বইয়ের কোন অংশটা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে, কোন অংশ নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তুমি একটু আগে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক শিখলা, যে একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়, উপর থেকে নিচে গেলে কি হয়। আয়নীকরণ শক্তিও কিন্তু তুমি পরে পড়বা, যে একটা গ্রুপে উপর থেকে নিচে নামলে যেহেতু ইলেকট্রন অনেক দূরে থাকে, সো ইলেকট্রন বের করে নেওয়া অনেক ইজি হয়। আবার বাম থেকে ডানে গেলে 2 এর ধাতুসমূহের আয়নীকরণ শক্তি হচ্ছে বেশি হয়, কারণ যেহেতু আকার ছোট হয়, তো ইলেকট্রন বের করে নেওয়া অনেক কঠিন হয়, যার ফলে আয়নীকরণ শক্তি বেশি হয়। গ্রুপ 1 থেকে যত ইজিলি মানে একটা ইলেকট্রনকে বের করা যায় বা বের করে দেয়, সেই অনুযায়ী গ্রুপ 2 কিন্তু দেয় না, কারণ ওরা আকারটা ছোট। এগুলো তুমি পরে এমনি শিখবা, সেগুলো কিন্তু তুমি আবার এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লকের মধ্যে ইনসার্ট করতে পারবা। তো এখনই এইটা নিয়ে মুখস্থ করা, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই। তুমি শিখবা ডায়াম্যাগনেটিক কি, যে টার্মগুলো বললাম, যে বর্ণহীন, তার সাথে হচ্ছে ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক মানে যে হচ্ছে চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষণ হয়,
প্যারাম্যাগনেটিক মানে চুম্বক ক্ষেত্র দ্বারা প্যারা দেয় মানে আকর্ষণ হয়। এই জিনিসগুলো তুমি এখন শিখবা। আচ্ছা, আমরা জানি যে গ্রুপ ১ এবং ২ মানে বামের গুলা হচ্ছে ধাতু, এজন্য তারা তীব্র তড়িৎ ধনাত্মক। ডানের গুলা হচ্ছে অধাতু, সেজন্য তারা তীব্র তড়িৎ ঋণাত্মক। সেই কথাটাই এখানে বলেছে। এবং সক্রিয়তা নিচের দিকে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে নামলে সক্রিয়তাটা বাড়ে, আমরা জানি। এবং এরা বিজারক রূপে কাজ করে। বিজারক মানে হচ্ছে যে কোনো কিছু বাদ দিয়ে দেয় বা যে ইলেকট্রন ত্যাগ করে দেয়। যারা ইলেকট্রন ত্যাগ করে তারা বিজারক হিসেবে কাজ করবে, সো ধাতুরা বিজারক হিসেবে কাজ করবে। এবং ডানের যারা আছে তারা অধাতু এবং তারা জারক হিসেবে কাজ করবে। তো এই যে পর্যায়বৃত্ত যে ধর্মগুলো আছে এস ব্লকের, এগুলো কিন্তু আমরা পরেও শিখতে পারবো। যখন আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম শিখবো তখন যেটা শিখবো সেটাই আমরা পরে এখানে ইনসার্ট করে দিই। আচ্ছা, আমরা এখান থেকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে দুটো টার্ম। একটা হচ্ছে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্যতীত এস ব্লকের অন্য সব মৌল বুনসেন শিখায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ সৃষ্টি করে, এবং 10 নম্বর হচ্ছে বেরিলিয়াম ব্যতীত এস ব্লকের অন্য সব ধাতু আয়নিক যৌগ গঠন করে। আমাদের এই জিনিসটা পরীক্ষায় আসবে যে কেন বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম বুনসেন বার্নারে মানে রং দেয় না, এবং কেন বেরিলিয়াম আয়নিক যৌগ গঠন করে না। এই জিনিসটা এই ব্লক থেকে আমাদের মূলত শিখতে হবে। এবং এই দুটো জিনিস যদি আমরা শিখে ফেলতে পারি, এখানে হচ্ছে ইলেকট্রন বিন্যাস দেখাইছে, এটা আমাদের লাগতেছে না। এটা যদি আমরা শিখতে পারি তাহলে তুমি একটু খেয়াল করবা যে তোমার নর্মাল যে ধর্ম বা বৈশিষ্ট্য সেটা কিন্তু শেষ। এরপরে তুমি শুধু রাসায়নিক ধর্ম পড়বে, রাসায়নিক ধর্মটা অনেক ইজি। আচ্ছা, এবার মাথা ঠান্ডা করে শোনো, কারণ এই জিনিসটা কিন্তু যে কোনো পরীক্ষায় রিটেনে ক মার্কের জন্য, খ মার্কের জন্য, এমসিকিউর জন্য বিভিন্ন ভাবে হচ্ছে আসে। তো আমি বলতেছি কি যে আমাদের এস ব্লকের যে 14টা মৌল আছে, এই 14টা মৌল প্রত্যেকে আমাদের বুনসেন শিখা কি, বুনসেন বার্নার বা বুনসেন শিখা হচ্ছে যখন আমরা বুনসেন বার্নার তোমরা কলেজে দেখে থাকবা প্র্যাকটিক্যালে ব্যবহার করে, সেটাতে যখন মনে করো এক টুকরা সোডিয়াম ধরছি, সোডিয়ামটা একটা কালার দিবে, ক্যালসিয়াম ধরছি, ম্যাগনেসিয়াম ধরছি, এটা একটা কালার দিবে। হাইড্রোজেনকে তো আসলে ধরা সম্ভব না, কারণ হাইড্রোজেন হচ্ছে গ্যাস, বাট অন্যগুলো হচ্ছে একটা ধাতু বা আকরিক বা একটা পাথর টাইপের জিনিস, যেটাকে আমি ধরবো এবং ওটা কালার দিবে, যেটা হচ্ছে আমাদের বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম দিচ্ছে না। হ্যাঁ, হিলিয়াম আর হাইড্রোজেনের কথা বাদ, কারণ ওরা তো গ্যাস। কেন দিচ্ছে না? কারণ হচ্ছে ওরা এত আকারে ছোট। এখন বলবা আপু বাকিরা কি আকারে ছোট হইলো না? তুমি তাহলে এবার একটু মিলাও যে তুমি যে 14টা মৌলের কথা বলছো, তুমি জানো একই পর্যায়ে উপর থেকে নিচে নামলে আকার বাড়ে। তার মানে উপরের গুলার আকার সবচেয়ে ছোট, এটা তো তুমি জানছো। তাহলে উপরের গুলার মধ্যে এই দুটো আছে, and এই দুটোর মধ্যে লিথিয়াম এবং বেরিলিয়ামের মধ্যে আবার বেরিলিয়ামের আকার হচ্ছে সবচেয়ে ছোট। হুম, এবং সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে ম্যাগনেসিয়ামের আকার হচ্ছে সবচেয়ে ছোট। তো বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামকে এই জন্য আমরা কাউন্ট করছি। এখন বলতে পারো আপু লিথিয়ামকে কেন কাউন্ট করলাম না? আসলে লিথিয়াম এখানে যে এই বৈশিষ্ট্যটার কথা বলবো সেটা লিথিয়াম হচ্ছে ফলো করে না, এই জন্য লিথিয়ামের কথা বলি নাই। বাট আকার সবচেয়ে বেশি ছোট আমি ধরতে পারি, আসলে সবচেয়ে বেশি ছোট আকার হচ্ছে এখানে বেরিলিয়ামের। 14টা মৌলের মধ্যে সবচেয়ে বেশি আকার ছোট হচ্ছে বেরিলিয়ামের। হ্যাঁ, তো কারণ হাইড্রোজেন আর হিলিয়ামকে তো আমি বাদ দিয়ে দিচ্ছি, হাইড্রোজেন হিলিয়াম তো গ্যাস, ওদেরকে আমি এখন কথা বলছি না, সো ওদের কথা বাদ। তো সবচেয়ে ছোট আকার আমি ধরছি হচ্ছে বেরিলিয়ামের, এবং এরপরে হচ্ছে আমার ম্যাগনেসিয়াম। এইবার এই দুটো জিনিস আমাদের আকার এত ছোট যে এদের নিউক্লিয়াস দ্বারা যোজ্যতা ইলেকট্রন অধিক আকৃষ্ট থাকে। অনেকে যোজ্যতা ইলেকট্রন বোঝো না। পর্যায় মানে একটা পরমাণুর সর্ববহিঃস্থ শক্তি স্তরের ইলেকট্রনই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। একটা পরমাণু সবার বাহিরের লেয়ারের ইলেকট্রনটাই তার যোজ্যতা ইলেকট্রন। এই সবার বাহিরের লেয়ারের ইলেকট্রন অনেক বেশি আটকায় থাকে, ফলে এদের আয়নীকরণ শক্তি অন্য সব ব্লকের মোলের চেয়ে বেশি হয়। অর্থাৎ তুমি চাইলেই অল্প একটু মানে শক্তি দিবা, এই যেখানে একটু তাপ দিছো আরো একদম ঠুঠুর করে ইলেকট্রন বের করে দিবে, এটাও করে না। বুনসেন শিখার তাপে এসব মোলের যোজ্যতা স্তরের ইলেকট্রন উদ্দীপিত হয়ে মানে সর্ববাহিরের লেয়ারের ইলেকট্রন উদ্দীপিত হয়ে যে তার পরের লেয়ারে চলে যাবে, অর্থাৎ উচ্চতর শক্তি স্তরে উন্নীত হতে পারে না। এই কারণে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম পরমাণু
বা ধাতব লবণ মানে বেরিলিয়াম বা ম্যাগনেসিয়ামের কোনো লবণ নিলেও হবে, সেটা বুনসেন শিখায় কোনো বিশিষ্ট বর্ণ প্রদর্শন করে না। ব্যাপারটা হচ্ছে এমন যে আমি যখন বলছি যে কেউ বুনসেন শিখায় বর্ণ প্রদর্শন করবে, তখন সে আসলে এই যে একটা ইলেকট্রন ও লাফ দিয়ে পরের যে শক্তি স্তর আছে সেটাতে যাইতে হবে। কখন? যখন আমি ওখানে তাপ দিচ্ছি, যখন ওকে আমি তাপ দিচ্ছি, হ্যাঁ, তখন ওকে কি করতে হবে? এই ইলেকট্রনটা উপরেরটাতে যাইতে হবে। এখন এই বেরিলিয়াম বা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এরা এমন ভাবে এদের দুজনকে আটকে রাখছে যে এই জিনিসটা এখানে যেতে পারেই না। আমি কি বুঝাতে পারছি? যেহেতু এই জিনিসটা এমন ভাবে যেতে পারেই না, সেই কারণে ও হচ্ছে মুনসেন বার্নারে বৈশিষ্ট্য দেয় না। এই বাইরের লেয়ারের ইলেকট্রনটা পারে না, কারণ এদের আয়নীকরণ শক্তি বেশি, বা প্রোটনগুলো ইলেকট্রনকে খুবই বেশি আকারে আকৃষ্ট করে রাখে। এখানে অনেকগুলো কারণ আমি বলতে পারছি। একটা হচ্ছে প্রোটনগুলো ইলেকট্রনকে শক্তভাবে আকৃষ্ট করে রাখে, আয়নীকরণ শক্তি বেশি, আকার ছোট, যোজ্যতা ইলেকট্রন উপরের স্তরে উন্নীত হয় না। প্রত্যেকটাকে তুমি আলাদা আলাদা পয়েন্ট হিসেবে গণ্য করে সুন্দর করে সৃজনশীলের ক বা খ মার্কটা গুছিয়ে লিখতে পারো। খ মার্ক আর কি। আচ্ছা, এই সেম ঘটনাই এর পরেরটাতে ঘটে, যে যখন আমি চিন্তা করছি যে বাকি সবাই আয়নীকরণ যৌগ দিচ্ছে কিন্তু বেরিলিয়াম কেন 2+ দিচ্ছে না, তখন আমি দেখব যে লিথিয়াম পরমাণু লিথিয়াম প্লাস আয়ন গঠন করলেও এর অধিক চার্জ ঘনত্বের কারণে পোলার সমযোজী যৌগে পরিণত হয়। তাহলে লিথিয়াম প্লাস আয়নিক যৌগ গঠন করে। আমি তো একটু আগেও হিসাব দিয়েছি যে আমরা যখন কোনো কথা বলছি তখন লিথিয়াম আর বেরিলিয়ামের মধ্যে আমাদেরকে কেন থাকতে হবে। তো লিথিয়াম এবং বেরিলিয়াম আমাদের দিন শেষে দুটোই আয়নিক যৌগ গঠন করে, কিন্তু হয় কি, এই মানে করতে চায় আর কি, কিন্তু লিথিয়াম ওই যে যৌগটা গঠন করে সেটা ওর এত বেশি চার্জ ঘনত্ব হয় যে ও সমযোজী যৌগের মতো ধারণ করে ফেলায়। কারণ ও এত বেশি তড়িৎ ধনাত্মক যে ও ইলেকট্রন নিতেই চায় না, ও ইলেকট্রন অন্যদিকে ঠেলে দিতে চায়। তো এই যে লিথিয়ামের লবণগুলো পানিতে কম দ্রবণীয়, মানে একটা জিনিস বোঝো যে লিথিয়াম এবং বেরিলিয়াম উভয়ে আয়নিক যৌগ গঠন করার কথা থাকলেও প্রথম কথা করে না। দ্বিতীয় কথা, লিথিয়াম করলেও সেটাও বানাই ফেলে সমযোজী যৌগ। এই যে লিথিয়াম যে করছে, করার পরেও বানাই ফেলছে সমযোজী যৌগ। এগুলো সব আমি উপরে যে কারণগুলো বলছি ওই কারণই, ওই চার্জ ঘনত্ব, তারপরে হচ্ছে আকার ছোট, অধিক তড়িৎ ধনাত্মক, এই সকল বৈশিষ্ট্যের কারণে এটা হয়। তোমাকে এখান থেকে এত কিছু জানতে হবে না, তুমি শুধু জানবা যে লিথিয়ামের লবণগুলো আসলে পানিতে কম দ্রবণীয় হয়, কারণ ওরা প্রপার আয়নিক বৈশিষ্ট্যধারী হয় না। ওরা আয়নিক যৌগ গঠন করার পরে ওরা সমযোজী যৌগের বৈশিষ্ট্যের মতো হয়ে যায়, এবং দেখা যায় যে ওরা আয়নিক যৌগগুলো সাধারণত পানিতে দ্রবীভূত হয়, এবং সমযোজী যৌগগুলা সমযোজী যে দ্রাবক আছে যেরকম অ্যালকোহল, অ্যাসিটন, মানে জৈব যৌগের যে দ্রাবকগুলো আছে সেগুলোতে দ্রবীভূত হয়, এবং লিথিয়ামও তাই হয়। আচ্ছা, এবার হচ্ছে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর ইলেকট্রন বিন্যাস দিয়েছে। এই ইলেকট্রন বিন্যাসে কিছুই না, আমরা যে কোনো পর্যায় সারণীর মৌলের ইলেকট্রন বিন্যাসই চাইলে এই যে 18 নম্বর গ্রুপের ইলেকট্রন বিন্যাস, লাইক যে নিয়নের ইলেকট্রন বিন্যাস যখন তুমি লিখে ফেলেছো তখন তার সাথে জাস্ট 3s1 যোগ করলেই কিন্তু সোডিয়াম পাবা, বা 3s2 যোগ করলে ম্যাগনেসিয়াম পাবা। এই প্যাটার্নটাই এখানে ফলো করেছে, এই প্যাটার্নটাই এখানে ফলো করেছে। এই যে ওই 18 নম্বরটার পরে যখন আমি এই সাইডে আসতেছি তখন যেটা থাকে সেটাই খালি লিখেছে, যে আর্গনের ইলেকট্রন বিন্যাস, তারপর হচ্ছে 4s লিখলে আমি পটাশিয়ামের ইলেকট্রন। এটা শুধু এদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই, যে ওই সাইডের উপরের পর্যায়টা এই সাইডের নিচের পর্যায়ের সাথে কম্বাইন করা যায়। গেল, এটা কি লাগবে? একদমই না। এখানে দেখো কোনগুলো অপধাতু, এটা আমরা পরে পড়বো, এখন আমরা অপধাতুর কনসেপ্টে আসি নাই, তো আমাদের যা মানে হচ্ছে এটা লাগবে না। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে দেখো এসেছে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম মুনসেন শিখায় কোনো বর্ণ প্রদর্শন করে না। এমসিকিউতে আসতে পারে যে নিচের কোন বর্ণ দেয়, তখন বলতে হবে এটা বর্ণহীন, বর্ণ প্রদর্শন করে না। এইবার আমরা চলে আসি আমাদের রাসায়নিক বিক্রিয়াতে। তো রাসায়নিক বিক্রিয়া আমরা প্রথমে দেখছি যে এই যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এরা যারা,
এদের রাসায়নিক বিক্রিয়াটা খুব সুন্দর করে ছোট্ট করে এখানে বলা আছে, মানে খুব সুন্দর করে। এই জিনিসটা আমার খুবই পছন্দের একটা জিনিস। দেখো, এরা যখন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে গ্রুপ 1 এবং গ্রুপ 2 যখন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, তুমিই বলো। এম বলতে এখানে বুঝাচ্ছে যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এবং জি বলতে এখানে গ্রুপ 2 এর গুলা বুঝাচ্ছে। তো গ্রুপ 1 এর ওদের যোজনী হচ্ছে 1, হাইড্রোজেনের যোজনীও 1, তাহলে সোডিয়াম হাইড্রাইড এমন হবে। তো এই সোডিয়াম না লিখে আমরা লিখছি MH, দেখো MH। আবার এখানে ম্যাগনেসিয়াম হাইড্রাইড যদি লিখতে হয়, ম্যাগনেসিয়ামের যদি 2 এখানে কিন্তু দিতে হবে, তাহলে GH2 হবে, কারণ ম্যাগনেসিয়াম সমান সমান আমি জি লিখছি। তাহলে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে এইভাবে করবে। ও যদি হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে তাহলে এইভাবে করবে, কারণ হাইড্রোজেন আর হাইড্রোজেন সেম, একই কথা। বা ও যদি হচ্ছে গ্রুপ 2 এর সাথে বিক্রিয়া করে তাহলে এইভাবে করবে, গেল। ও যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাহলে এইভাবে করবে, কারণ অক্সিজেনের যোজনী এখানে, ওই ধাতুটার যোজনী এখানে। এখানে দেখো অক্সিজেনের যোজনীয় 2, ধাতুটার যোজনীয় 2, সো সেম। ও যদি নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে তাহলেও কিভাবে করবে? নাইট্রোজেনের যোজনী 3 এখানে আসছে, ওই ধাতুটার যোজনী 1 এখানে আসছে। ওই নাইট্রোজেনের যোজনী 3 এখানে আসছে, ধাতুটার যোজনী 2 এখানে আসছে। ও যদি পানির সাথে বিক্রিয়া করে, যেটা আমরা অলরেডি বলেছি যে হাইড্রক্সিল দিবে, হাইড্রক্সিল যৌগ দিবে, সেটাও তৈরি করছে এখানে। সেটা না, আমি এই যে, হ্যাঁ এই নিচেরটা এখানে ভুলটা দাঁড়ায় ফেলছি বলার সময়, একটু খেয়াল করো। ও যদি হাইড্রক্সিল তৈরি করে তাহলে এরকম দিবে, ও যদি হাইড্রক্সিল তৈরি করে তাহলে এমন দিবে। এইটা কথা আসবে কি? আমি এখানে দেখতেছি এখানে কি কি সাথে বিক্রিয়া করেছে, হাইড্রোজেনের সাথে, হ্যালোজেনের সাথে, অক্সিজেন আর নাইট্রোজেনের সাথে আর পানির সাথে। একদম সহজ কথা। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাইছে, অক্সিজেনের সাথে করাইছে, তারপর তোমার হচ্ছে হ্যালোজেনের সাথে করাইছে, হ্যালোজেনকে আমরা এক্স লিখতে পারি, এবং হচ্ছে নাইট্রোজেনের সাথে করাইছে, আর হচ্ছে কার্বনের সাথে করাইছে, পানির সাথে করাইছে, কার্বনের সাথে করাইছে। হ্যাঁ, আচ্ছা, কার্বনের সাথে করলে কেমন ঘটনা হয় একটু খালি ওইটা একটু খেয়াল করবো আগে। এই যে কার্বনের সাথে যখন করেছে, এইটার ফর্মুলাটা একটু খেয়াল করো, কারণ কার্বনটা ভুল হবে। হ্যাঁ, কার্বনের সাথে যখন বিক্রিয়া করে তখন হচ্ছে M2C2 তৈরি করে। মানে কার্বনের ক্ষেত্রে কার্বনের যোজনী এখানে আমরা অন্যভাবে ধরছি, এখানে ওই কার্বনের যোজনী 2 বা 4 হিসাবে ধরছি না, এখানে ভিন্ন হিসাব নিকাশ আছে। তো এই জন্য M2C2 আকারে হচ্ছে। কিন্তু ওইটার ক্ষেত্রে যদি আমি দেখাই যে মনে করো ম্যাগনেসিয়াম কার্বাইড, তো কার্বনের যোজনী 4, ম্যাগনেসিয়ামের যোজনী 2, তো এই যে এইখানে আমাদের কাটলে তাহলে হচ্ছে M2Mg2C হয়। কিন্তু এখানেও তুমি খেয়াল করো যে এখানেও কিন্তু কার্বনের সাথে যেটা লিখছে এটা ডিফারেন্ট লিখছে। তাহলে কার্বনের সাথে যখন তৈরি হবে গ্রুপ 1 এর ক্ষেত্রে M2C2 হবে, এবং গ্রুপ 2 এর ক্ষেত্রে ZC2 হবে। বিষয় এইগুলা পরীক্ষায় আসবে না। পরীক্ষায় কি আসবে? এই যে সবকিছু আমি মুছে দেই, পরীক্ষায় যেটা আসবে বা এসে গেছে বারবার বারবার, সেই জিনিসটা সেটা অ্যাডমিশনে বেশি আসতে দেখা গিয়েছে, সেইটার দিকে আমরা একটু একদম গভীরভাবে মনোযোগ দিই। যখন একটা নাইট্রাইট তৈরি করছো, এই যে এই জিনিসটা তৈরি করছো না, এই জিনিসটা, এবং এখানেও সেম তুমি এই জিনিসটা তৈরি করছো, এইটা যখন পানির সাথে বিক্রিয়া করাও তখন অ্যামোনিয়া তৈরি হয়। এটা যখন এটার পানির সাথে বিক্রিয়াটা দেখাই নাই, অ্যামোনিয়া তৈরি হয়। এবং ধাতুর যে কার্বাইডটা যখন পানির সাথে বিক্রিয়া করাও তখন অ্যাসিটিলিন বা ইথাইন তৈরি হয়। আমি একদম লিখে দিচ্ছি যে জিনিসটা, শুধু সেটা মনে রাখলেই হবে যে একটা ধাতু, সেটা কি কি ধাতু, গ্রুপ 1 বা 2 এর ধাতু, এরা যখন নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করছে অথবা এরা কার্বনের সাথে বিক্রিয়া করছে, করে ওরা ধাতব কি দিছে, নাইট্রাইট, অথবা দিছে ধাতব কার্বাইড। আমি সংকেত ইচ্ছা করে লিখি নাই, কারণ সংকেত তো জানোই দুইটার ক্ষেত্রে দুই রকম হবে, কার্বাইড। এরা যখন পানির সাথে বিক্রিয়া করবে, H2O বিক্রিয়া করবে, তখন যে দুটো জিনিস দিবে সেটা খেয়াল করো। তখন তৈরি করবে
অ্যামোনিয়া এবং হচ্ছে অ্যাসিটিলিন। তুমি ভাবতেও পারবা না যে তোমার পড়া আমি কতটা কমাই দিছি, কিন্তু যেটা সারা জীবন লাগবে সেটা আমি তোমাকে বের করে দেখাই দিছি একদম বই থেকে। যে গ্রুপ 1 এবং 2 এর ধাতু তুমি যখন নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করাবা তখন হচ্ছে ধাতব নাইট্রাইট এবং কার্বনের সাথে বিক্রিয়া করে ধাতব কার্বাইড তৈরি করবে। এরা যখন পানির সাথে বিক্রিয়া করে, মানে ধাতব নাইট্রাইট যখন পানির সাথে বিক্রিয়া করে তখন অ্যামোনিয়া দেয়, আর ধাতব কার্বাইড যদি পানির সাথে বিক্রি করে তাহলে হচ্ছে ইথাইন দেয়। তোমাদের জানতে হবে, এখন তোমরা বড় হয়ে গিয়েছো, ইথাইনের আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিলিন। ঠিক আছে, ইথাইনের আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিলিন। এটা জৈব যৌগের নিয়ে পড়াশোনার বিষয়, জৈব যৌগের পড়াশোনার টপিক। এই দেখো এখানে বলেছে গরম পানির সংস্পর্শে আসলে আদ্র বিশ্লেষিত হয়ে অ্যামোনিয়া এবং অ্যাসিটিলিন তৈরি করে। উপরে আমি বিক্রিয়া দেখাই দিছি। এই বিক্রিয়াগুলো এখানে সবগুলো বারবার বারবার দেখাইছে, মানে বিভিন্ন ম্যাগনেসিয়ামের সাথে দেখাইছে, ম্যাগনেসিয়ামের সাথে নাইট্রাইডের বিক্রিয়া দেখাইছে, ম্যাগনেসিয়ামের সাথে কার্বাইডের বিক্রিয়া দেখাইছে। এই আর পানির বিক্রিয়া, পানির বিক্রিয়া তো অলরেডি বলে দিছি, পানির OH যেটা সেটা হচ্ছে ধাতুর সাথে যোগ হবে, আর যেই আলাদা যে হাইড্রোজেনটুকু পড়ে থাকবে সেই হাইড্রোজেনটা হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। একদম সহজ। এইবার আমরা আরেকটা প্রশ্ন, আচ্ছা সেটা হচ্ছে অ্যাসিডের এইচ প্রতিস্থাপন। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে গ্রুপ 1 এবং 2 ধাতুসমূহ প্রবলভাবে বিক্রিয়া করে ধাতব ক্লোরাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেভাবে পানির সাথে বিক্রিয়া করেছিল ঠিক একইভাবে, মানে পানির ক্ষেত্রে আমি কি নিছি, পানির আর এটার মধ্যে পার্থক্য কি, পানি হচ্ছে এরকম, পানির ক্ষেত্রে আমি এই অংশটা নিছি, এইখান থেকে আমি এই অংশ নিব, এটাই পার্থক্য। এখানে আমি পানির ক্ষেত্রে আমি এরকম নিছিলাম, আর এটার ক্ষেত্রে আমি সোডিয়াম ক্লোরাইড নিব, আর এই যে হাইড্রোজেন আলাদা আলাদা চলে যাবে হাইড্রোজেন গ্যাস আকারে। এটাই, এরকম আহামরি কঠিন কিছু না। পরীক্ষায় একটা কোশ্চিন আসবে, সোডিয়াম ধাতুকে কেরোসিনের মধ্যে কেন সংরক্ষণ করতে পারবো না, ব্যাখ্যা করে আমাকে জানাও। তো এইটার বিক্রিয়াটা আমরা পড়বো, সেটা হচ্ছে সোডিয়াম ধাতু অনেক বেশি সক্রিয়, সোডিয়াম ধাতুকে বাতাসে বা পানিতে রাখা যায় না। একটু বুঝো, সোডিয়ামকে আমি বলছি কেরোসিনের মধ্যে সংরক্ষণ করতে হবে। সোডিয়ামকে আমি কেরোসিনের মধ্যে কেন সংরক্ষণ করতে চাচ্ছি এটা তো তোমাকে আগে বুঝতে হবে, কারণ ওকে আমি না বাতাসে সংরক্ষণ করতে পারছি না পানিতে পারছি, বাধ্য হচ্ছি তেলের মধ্যে রাখতে। তো আমি এখন জানবো যে কেন ওকে আমি বাতাসে রাখতে পারি না, কেন ওকে আমি পানিতে রাখতে পারি না। তো তুমি যদি একটু চিন্তা করো যে বাতাসে কি আছে, তুমি জানবা যে হচ্ছে বাতাসের মধ্যে অক্সিজেন আছে বা বাতাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে। এই যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ও সোডিয়াম অক্সাইড গঠন করে ফেলে, এবং এই সোডিয়াম অক্সাইড পরে আবার হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট তৈরি করে ফেলে। তো সোডিয়াম তো অন্য কিছুর সাথে বিক্রিয়া করে ফেললো, সোডিয়াম এত সক্রিয়, এত বেশি বিক্রিয়া করতে পছন্দ করে যে ও কিন্তু বাতাসের অক্সিজেনের সাথেও বিক্রিয়া করে একটা জিনিস গঠন করলো, আবার ওই জিনিসটা আবার কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে আরেকটা জিনিস গঠন করলো। তো গঠনের উপরেই রইছে। আবার যদি পানির কথা চিন্তা করো, ও তো একদম সুপার ফাস্ট, পানির বিক্রিয়া তো আমরা এতক্ষণ পড়ছি। এমনকি পানির সাথে শুধু বিক্রিয়াই করে না, ও প্রাণীর সাথে প্রবলভাবে বিক্রিয়া করে এবং তাপও উৎপন্ন করে, যার ফলে হাইড্রোজেন গ্যাস আবার কি করে, এই তাপ নিয়ে আগুন ধরায় ফেলে, আরো ডেঞ্জারাস। ওর থেকে বলবো বাতাসে রাখা ভালো, পানিতে রাখার থেকে বাতাসে রাখা ভালো। হ্যাঁ, তো এই কারণে আমরা হচ্ছে নিষ্ক্রিয় তরল পদার্থ অর্থাৎ কেরোসিনকে আমরা নিষ্ক্রিয় তরল পদার্থ হিসেবে ধরতে পারি, যে এটা কারোর সাথে বিক্রিয়া করছে না, সেই রকম ভাবে আমি সোডিয়ামকে রাখতে পারি। তাহলে যখন পরীক্ষায় কোশ্চিন আসছে তোমাকে বলতে হবে যে ভাই আমি কেরোসিনের মধ্যে রাখবো না, তার মানে রাখবোটা কই, পানিতে বা বাতাসে? পানিতে কি থাকে, এটাই থাকে, বিক্রিয়া হয় এটা। বাতাসে কি থাকে, বাতাসে থাকে এটা, তাহলে বিক্রিয়া হয়। কত ইজি দেখছো। তাহলে এক বাক্যে বলে দিই এস ব্লক থেকে কি কি পড়তে হবে, এই অংশ থেকে কি কি পড়তে হবে। এস ব্লকের সাধারণ বৈশিষ্ট্য বর্ণনা করে এরকম পরীক্ষায় আসে না, যদি আসে তুমি তোমার আয়নীকরণ শক্তি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, ধনাত্মকতা, যোজনী, ডায়াম্যাগনেটিক, এই সকল বিভিন্ন জিনিস বানায় ছানায় লিখে দিবা। রাসায়নিক বৈশিষ্ট্য আসলে একদম বের করে দেখাই দিছি, এই জিনিসটাই লাগবে, এই জিনিসটাই শিখবা। এছাড়াও তুমি জানো যে হাইড্রোজেনের সাথে কিভাবে বিক্রিয়া করে, হ্যালোজেনের সাথে কিভাবে করে, পানির সাথে কিভাবে করে, সেগুলো তুমি লিখতে পারো, অক্সিজেনের সাথে করে। মেনলি তুমি এখান থেকে পড়বা যে সোডিয়ামকে কেন কেরোসিনের মধ্যে রাখা যায় বা বাতাসে রাখা যায় না, পানিতে রাখা যায় না সেটা, এবং সাথে তুমি পড়বা যে এই যে আমাদের দুষ্টু বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কেন বুনসেন বার্নারে হচ্ছে শিখা মানে বর্ণ দেয় না সেটা,
এবং লাস্ট হচ্ছে বেরিলিয়াম ব্যতীত এস ব্লকের অন্য সব ধাতু আয়নিক যৌগ গঠন করে এই জিনিসটা। এই তিনটা জিনিস পড়বা, সোডিয়ামেরটা এবং বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের এই দুটো জিনিস, এই তিনটা জিনিস তুমি এখান থেকে পড়বা। দেখছো কত সুন্দর করে তুমি যদি পুরো ক্লাসটা করে থাকো, কত সুন্দর করে তুমি হচ্ছে এস ব্লক মৌলটা শিখে ফেললা। তো দেখা হচ্ছে পি ব্লক মৌলের